নমস্কার বন্ধুরা, 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা আলোচনা করব আশাপূর্ণা দেবীর বিখ্যাত ছোট গল্প জ্ঞানচক্ষু নিয়ে। তপনের লেখক হওয়ার স্বপ্ন, নতুন মেসোমশাইয়ের মাধ্যমে তার সেই স্বপ্নের বাস্তব রূপদান, আর শেষ পর্যন্ত প্রকৃত জ্ঞানচক্ষু কিভাবে উন্মিলিত হলো সে সব কিছুর সহজ ব্যাখ্যা এবং 2027 মাধ্যমিকের জন্য সম্ভাব্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই স্পেশাল ক্লাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই গল্প থেকে আশা করি যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে লিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনায়। আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ছোট গল্প হিসেবে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের সার্থকতা বিচার করো। শুধু আয়তনে ছোট হলে কোনো গল্প ছোট গল্পের পর্যায়ে পড়ে না। ছোট গল্পের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলির সাপেক্ষে জ্ঞানচক্ষু গল্পটিকে বিচার করলে বোঝা যায় ছোট গল্প হিসেবে সেটা কতটা সার্থক। হঠাৎ শুরু, ছোট গল্প শুরু হয় হঠাৎ করে। জ্ঞানচক্ষু গল্পতেও এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায়। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই বাক্যটি দিয়ে আচমকায় গল্পটি শুরু হয়। একটি মাত্র বিষয় কেন্দ্রিকতা। গল্প লেখাকে কেন্দ্র করে তপনের মোহ, আর সেই মোহভঙ্গের কাহিনীকে ঘিরেই এই গল্প। গল্পে অন্য কোনো উপকাহিনী গড়ে ওঠেনি, তাই গল্পটি তার সংক্ষিপ্ত পরিধির মধ্যে একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ। কম চরিত্রের উপস্থিতি। জ্ঞানচক্ষু গল্পে তপন ছাড়াও যে চরিত্রগুলি ভূমিকায় নজর কাড়ে তারা হলেন তপনের ছোট মাসি এবং মেসো। বাকি চরিত্রগুলি নেহাতেই গণ্য। এক্ষেত্রেও ছোট গল্পের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রয়েছে, অতিরিক্ত চরিত্রের ভিড় নেই। অসমাপ্তির রেশ। ছোট গল্প যেমন হঠাৎ করে শুরু হয় তেমনি হঠাৎই শেষ হয়। গল্প শেষ হয়ে যাওয়ার পরেও পাঠকের মনে এক ধরনের অতৃপ্তি থেকে যায়। জ্ঞানচক্ষু গল্পটিও এর ব্যতিক্রম নয়। ছাপার অক্ষরে নিজের নামের মতো নিজের লেখাকেও দেখতে চেয়েছিল তপন। তার সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই গল্পটি শেষ হয়। জ্ঞানচক্ষু গল্পটির মধ্যে ছোট গল্পের প্রতিটি বৈশিষ্ট্যই রয়েছে, সুতরাং ছোট গল্প হিসাবে এটি নিঃসন্দেহে সার্থক। নেক্সট 2 নাম্বার কোয়েশ্চেন, জ্ঞানচক্ষু গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। সাহিত্যের নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি সাহিত্যকর্মের নামকরণ সাহিত্যিকরা বেশ সুচারুরূপে করে থাকেন। নামকরণ বিষয় কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক, কখনো বা ব্যঞ্জনধর্মী হয়ে থাকে। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন কৌতূহল প্রিয়, তাই লেখকদের সম্পর্কে তার একটা কৌতূহল ছিল। সে মনে করত লেখকরা বুঝি অন্য কোনো জগতের মানুষ, কিন্তু তার সদ্য বিবাহিত ছোট মেসো একজন লেখক, একথা শুনে তপন বেশ অবাক হয়। আবারও অবাক হয় যখন সে দেখে তার লেখক মেসোর আচার আচরণ, হাবভাব সবই তার বাবা মামাদের মতো। এসব দেখে তার জ্ঞানচক্ষু খুলে যায়। তপন বুঝতে পারে যে লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব নয়, সুতরাং সেও গল্প লিখতে পারে। অনুপ্রাণিত তপন একটা আস্ত গল্প লিখেও ফেলে। সে গল্প নতুন মেসোর প্রশংসা ও আশ্বাস পেয়ে অবশেষে ছাপার অক্ষরে প্রকাশ পায়। বাড়িময় আনন্দের জোয়ার ওঠে। সকলের অনুরোধে তপন নিজের গল্প পড়তে গিয়ে দেখে গল্পের একটা লাইনও তার নয়। মেসো কলম চালানোর তার লেখার স্বকীয়তা হারিয়েছে। আরও একবার জ্ঞানচক্ষু খুলে যায়। সে ভাবে পরবর্তীকালে কোনো লেখা কাউকে ছাপাতে দিলে সে নিজের হাতেই দেবে। তপনের এই বাস্তববোধ বা অন্তর্দৃষ্টির জাগরণকে লেখক ব্যঞ্জনার্থে জ্ঞানচক্ষু নামকরণ করেছেন, যা যথার্থ ও সার্থক। পরের কোয়েশ্চেন, জ্ঞানচক্ষু গল্পের গৌণ চরিত্রগুলি গল্পে কি ভূমিকা পালন করেছে তা আলোচনা করো। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে যে সমস্ত গৌণ চরিত্রে দেখা মেলে তারা হলেন তপনের ছোট মামা, মেজ কাকু, মা এবং তার বাবা। এই চরিত্রগুলির মধ্যে একমাত্র ছোট মামা চরিত্রটির মুখে কোনো সংলাপ দেখতে পাওয়া যায় না। বাকিদের ক্ষেত্রেও সংলাপ অতি কম, তবে কম বেশি সবকটি চরিত্রই প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাদের মধ্যে বয়সজনিত পরিণত মনস্কতা লক্ষ্য করা যায় না। তপনের বয়সী কোনো ছেলে প্রথম গল্প লিখলে বা সেই গল্প ছাপা হলে যেভাবে তাকে উৎসাহ ও প্রশংসা দেওয়া উচিত তা এই অভিভাবক স্থানীয় ব্যক্তিরা করেননি। উল্টে ব্যঙ্গ ও রসিকতায় তাকে জড়সড় আড়স্ত করে তুলেছে। একমাত্র তপনের মাকেই ছেলের প্রতি কিছুটা সহানুভূতিশীল হতে দেখা যায়। তবে লেখিকা আগাগোড়ায় রসিকতার ঢঙ্গে গল্পটি পরিবেশন করায় গল্পের গৌণ চরিত্রগুলি আবহের সঙ্গে বেশ মানানসই। আসলে বাঙালি মধ্যবিত্ত পরিবারের একটি কল্পনাপ্রবণ ও সৃষ্টিশীল বালকের প্রকৃত অসহায় অবস্থা ফুটিয়ে তুলতে দৈনন্দিনতায় যে আটপৌর ছবিটির প্রয়োজন হয়, এই চরিত্রগুলির মধ্যে লেখিকা মুন্সিয়ানার সঙ্গে সেই পরিবেশটাই স্পষ্ট করে তুলেছেন।
পরের কোশ্চেন, তপনের ছোট মাসির চরিত্রটি আলোচনা করো। জ্ঞানচক্ষু গল্পে আশাপূর্ণা দেবীর সৃষ্টি চরিত্রগুলির মধ্যে ছোট্ট অথচ বেশ শক্তিশালী চরিত্র হলো তপনের ছোট মাসির চরিত্রটি। ছোট মাসি বয়সে তপনের চেয়ে বছর অনেকটাই বড়, বন্ধুত্বপূর্ণ। প্রায় সমবয়সী ছোট মাসি ছিল তপনের চিরকালের বন্ধু। মামার বাড়িতে এলে তপনের যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গী ছিল সে। তাই তপন প্রথমবার গল্প লিখে ছোট মাসিকে সবার আগে দেখায়। স্বামীর গর্বে গর্বিতা। সদ্য বিবাহিত ছোট মাসির স্বামী একজন অধ্যাপক, তিনি আবার বইও লেখেন। তার বিয়ের পর থেকে ছোট মাসির মধ্যে একটা মুরব্বি মুরব্বি ভাব এসেছে। তপনের লেখা গল্পটা পুরোটা না পড়েই সে তার মতামত জানায় এবং লেখাটা নিয়ে যায় ছোট মেসোর কাছে। তার জোরাজুরিতেই ছোট মেসো তপনের গল্পটা ছাপানোর ব্যবস্থা করতে রাজি হয়ে যায়। তাই সে গল্প সন্ধ্যাতারা পত্রিকায় চেপে বেরোলে মাসির মুখে আত্মপ্রসাদের আনন্দ দেখা যায়। স্নেহময়ী। প্রায় সমবয়সী হয়েও তপন ছিল তার বিশেষ স্নেহের পাত্র। তাই তার লেখা গল্প ছাপানোর ব্যাপারে মাসি এত উদ্যোগ নেয়। সে যখন মজা করে তপনের লেখাটা টুকলি কিনা জানতে চায়, তখনও সেই বক্তব্যের মধ্যে অভিযোগ বা সন্দেহের বদলে স্নেহেরই সুর বেজে ওঠে। কোশ্চেন, নতুন মেসোমশাইয়ের চরিত্রটি আলোচনা করো। কথাশিল্পী আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের মূল চরিত্র তপনের আত্মোপলব্ধির পিছনে যে চরিত্রটি প্রত্যক্ষ প্রধান রয়েছে তা হলো তপনের নতুন মেসো। এই মেসো পেশায় অধ্যাপক এবং লেখক। তার লেখক পরিচয় তপনের মনে বহু ভুল ধারণা ভেঙে দেয় মিশুকে। অধ্যাপক ও লেখক হওয়া সত্ত্বেও মেসো ব্যক্তিটি বেশ মিশুকে, ফুর্তিবাজ। তিনি শালক সেলিকাদের সঙ্গে গল্প করেন, তর্ক করেন, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেন, সিনেমা যান ও বেড়াতে যান। সহানুভূতিশীল। শ্বশুরবাড়ির সদস্য হিসেবে তপনের প্রথম লেখা গল্প তিনি প্রশংসা করেন ও তা ছাপার দায়িত্ব নিয়ে নেয়। নিজের প্রতিপত্তি জাহিরে আগ্রহী। শুধু যে তপনকে উৎসাহ দিতে ছোট মেসো তার গল্পটি ছাপিয়ে দেন এমনটা নয়, শ্বশুর বাড়িতে নিজের প্রতিপত্তি জাহির করতেও তিনি একাজ করেন। অন্যের আবেগ বুঝতে অক্ষম। তপনের গল্প যাতে প্রসিদ্ধি পায় তাই সংশোধনের নামে গল্পের মোড় বদলে দেন মেসো। তার উদ্দেশ্য হয়তো মহৎ ছিল না, কিন্তু তার এই উদ্যোগ তপনের লেখক সত্তাকে আঘাত করে। একদিকে চারিত্রিক উদারতার মহত্বে, আবার অন্যদিকে অসার্থকতায় তপনের নতুন মেসো এক পরিপূর্ণ রক্ত মাংসের চরিত্র হয়ে ওঠে। যদিও একজন লেখক হয়ে অন্য লেখকের এই আত্মসম্মান ও অহংকার বোধকে উপলব্ধি করা তার উচিত ছিল। নেক্সট কোয়েশ্চেন, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের মধ্যেও সব শিশুর মতো আশা আকাঙ্ক্ষা, স্বপ্নভঙ্গ, কল্পনা বাস্তব, আনন্দ অভিমানের টানাপোড়েন দেখা যায়। তবে তার চরিত্রের বিশেষ কিছু বৈশিষ্ট্য তাকে আলাদা করে রাখে। কল্পনাপ্রবণ। তপন মনে মনে তার কল্পনার জগৎকে সাজিয়ে নিতে ভালোবাসে। তাই তার কল্পনার জগতে লেখকরা ছিল ভিন গ্রহের প্রাণী। সাধারণ মানুষের সঙ্গে তাদের বুঝি বা কোনো মিল নেই। সাহিত্যপ্রেমী। সাহিত্যের প্রতি তপনের ঝোঁক ছোটবেলা থেকেই। সে অনেক গল্প শুনেছে ও পড়েছে। লেখকদের সম্পর্কেও তার কৌতূহল অসীম। ছোট মেসোকে দেখে তার মনে লেখক হওয়ার ইচ্ছে জাগে। উৎসাহী তপন বেশ কয়েকটা গল্পও লিখে ফেলে। সংবেদনশীল ও অন্তর্মুখী। বয়স অনুপাতে একটু বেশি সংবেদনশীল তপন সমবয়সী ছেলে মেয়েদের মতো রাজা রানী, খুন জখম ও অ্যাক্সিডেন্ট নিয়ে না লিখে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার অনুভূতি নিয়ে গল্প লেখে। তা নিয়ে বাড়ির লোকের ঠাট্টা তামাশা বা মাসি মেসোর উৎসাহ দান কোনোটাতেই সে প্রকাশ্য তার প্রতিক্রিয়া দেখায় না। এরা তার অন্তর্মুখী স্বভাবেরই পরিচয়। তাই কারেকশনের নামে মেসো তার গল্পটার আগাগোড়া বদলে দিলেও তপন তার কষ্ট লুকাতে ছাদে গিয়ে কাঁদে। আত্মমর্যাদা সম্পন্ন। তপনের আত্মমর্যাদা বোধ ছিল প্রবল। তার গল্প ছোট মেসো কারেকশনের নাম করে আগাগোড়ায় বদলে দিলে তপনের লেখক সত্তা আহত হয়। সে মনে মনে শপথ নেয় ভবিষ্যতে লেখা ছাপাতে হলে সে নিজে গিয়ে লেখা দিয়ে আসবে পত্রিকার অফিসে। তাতে যদি তার মতো নতুন লেখকের লেখা ছাপা না হয় তাতেও দুঃখ নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সব থেকে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? আজ বলতে সেই দিনটির কথা বলা হয়েছে যেদিন তপনের মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকার একটি সংকলন নিয়ে তাদের বাড়িতে আসেন, যাতে তপনের প্রথম প্রকাশিত গল্প প্রকাশিত হয়।
শিশুমন কোমল, সামান্য আঘাত পেলেই তারা ভীষণভাবে মুচড়ে পড়ে। এক্ষেত্রেও তাই ঘটেছে। ছোট্ট তপনের লেখক সম্পর্কে সব কৌতূহলের শেষ হয় নতুন মেশোকে দেখে। অনুপ্রাণিত তপন গল্প লেখে। সে গল্প মাসির পীড়াপিড়িতে মেশোর হাত ধরে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়। স্বাভাবিক কারণেই তপন উৎফুল্ল হয়ে ওঠে। নানান বিরূপতা সত্ত্বেও সে গর্ব অনুভব করে, কিন্তু তার গর্ব মাটিতে মিশে যায় গল্পটা পড়ার সময়। সে দেখে প্রকাশিত গল্পে তার লেখার লেশ মাত্র নেই, কারণ গল্পটা যে সামান্য কারেকশনের বদলে পুরোটাই পাল্টে গিয়েছিল। এতে তপনের লেখক সত্তা অপমানিত হয়, তার চোখে জল আসে। এই কারণেই দিনটাকে তার সব থেকে দুঃখের বলে মনে হয়েছে। পরের কোশ্চেন, এর প্রত্যেকটা লাইনই তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর বলতে কিসের কথা বলা হয়েছে বিষয়টি পরিস্ফুটিত করো। উদ্ধৃত লাইনটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের অংশবিশেষ। এখানে এর বলতে গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের প্রথম চেপে বেড়ানো গল্প প্রথম দিনের কথা বলা হয়েছে। গল্পের নায়ক তপন ছোটবেলা থেকেই ভাবত লেখকরা বুঝি অন্য জগতের মানুষ, কিন্তু ছোট মাছির সঙ্গে বিয়ে হওয়া নতুন মেশোকে দেখে তার সেই ভুল ভাঙে। তার নতুন মেশো বই লেখেন, সেসব বই ছাপাও হয়, অথচ মেশোর আচার আচরণের সঙ্গে তার বাবা, ছোট মামা বা মেজ কাকুর আচার আচরণের কোনো তফাতই সে খুঁজে পায় না। তপন বোঝে লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব নয়। অনুপ্রাণিত তপন একটা আস্ত গল্প লেখে, যেটা তার মাসির হাতে ঘুরে মেশোর হাতে পড়ে। মাসির পীড়াপিড়িতে সামান্য কারেকশনে করে সে গল্প সন্ধ্যাতারায় ছাপিয়ে দেয় নতুন মেশো। বাড়িতে সে নিয়ে আনন্দের শেষ নেই, কিন্তু ছোট্ট তপন সবার অনুরোধে গল্প পড়তে শুরু করতেই সুর কেটে যায়। তপন দেখে কারেকশনের নাম করে মেশো তার লেখাটার আগাগোড়ায় বদলে দিয়েছে। গল্পের প্রত্যেকটা লাইনই তার কাছে নতুন লাগে। তার শিশুমন ব্যথায় ভরে ওঠে। আশা করি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি এখন তোমাদের কাছে একদম জলের মতন পরিষ্কার হয়ে গেছে। এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করলে 2027 মাধ্যমিক তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। যদি তোমাদের কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে বা কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তবে নিচের কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই সাজেশন থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।